শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়ে আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন আর সাকি, এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর একটি সকালে একজন অতিথি আছেন, দুজন অতিথি আছেন। একজনের কাছে আমরা কবিতা শুনবো আর একজনের কাছে গান শুনবো, কিন্তু তার আগে চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি ভীষণ। কবিতার কথা বলছিলে, একদম। মনে হচ্ছে এখনই শোনা শুরু হোক। তার আগে নিশ্চয়ই আমাদের যিনি আছেন বিশেষ মানুষ, তাকে পরিচয় করাতে হবে। একদম। চলো জানাই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী ABS সুমন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি, রাঙা সকাল পরিবার ভালো আছে। সুন্দর একটি সকালে আপনাকে আমরা পেয়েছি। আজকে আপনার কবিতা শুনবো, আপনার জীবনের গল্প শুনবো, সবকিছু মিলিয়ে আসলে দারুণ একটা সময় কাটতে যাচ্ছে আমাদের। নিশ্চয়ই। একদম যদি শুরুতে একটা প্রশ্ন করি, যে আঞ্চলিক পর্যায়ে থেকেই আসলে আপনার চর্চা শুরু, সেক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ের চর্চা এবং পরবর্তীতে ঢাকাতে আপনি চর্চা করছেন, এখনো চর্চা চালিয়ে যাচ্ছেন এবং প্রশিক্ষক হিসেবেও খুব সম্ভবত কাজ করছেন। এই দুটো জায়গার মানে চর্চাগত পার্থক্যটা কি দেখেন আপনি? ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে কবিতা আবৃত্তি এমন একটা শিল্প যেটার আমি মনে করি যে পুরো ভাগটাই চর্চার উপর নির্ভর করে। যারা যত ভালো পরিশীলিতভাবে চর্চা করতে পারবে তাদের আবৃত্তিগুলো অনেক শ্রুতিমধুর এবং সুন্দর হবে। তো আঞ্চলিক পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে গ্রামের ওই জায়গাগুলোতে আবৃত্তির কাণ্ডারির সংখ্যা খুব কম, আবৃত্তিকে ধরে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মানুষের সংখ্যা খুব কম। হাতে গোনা যে কয়েকজন আছেন, এখন হয়তো সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো আজ থেকে আরো 10-20 বছর আগে যদি দেখেন আপনি, তখন কিন্তু খুব কম মানুষই ছিলেন যারা আবৃত্তিটাকে গ্রামীণ সেই পর্যায়গুলোতে নিয়ে সেখানে তারা চর্চার যে সুযোগ সেটা তৈরি করবার চেষ্টা করেছেন। কিন্তু ঢাকায় যেটা হয়, সেখানে অনেক প্ল্যাটফর্ম রয়েছে, এখানে আবৃত্তি শিল্পী অনেক রয়েছে, অনেক সংগঠন আছে। এই সংগঠনগুলো নিয়মিত তাদের চর্চাগুলো চালিয়ে যাচ্ছে, কিন্তু গ্রামে কিন্তু সেই সুযোগগুলো পাওয়া যায় না। আর আরেকটা বিষয় আমার মনে হয় যে গ্রামে কবিতার থেকে গানটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এখানে একটা বিষয় হচ্ছে দর্শক শ্রোতা যারা শুনছেন। কবিতার শ্রোতা আসলে লিমিটেড, সত্যি কথা বলতে। কবিতা বোঝার মতো এটা বোধের শিল্প, তো এটা বোঝার মতো দর্শক আমার মনে হয় যে শহরে একটু বেশি। আচ্ছা, সেজন্য চর্চাটা শহরে বেশি বিস্তৃত। আচ্ছা, চমৎকার সুন্দরভাবে বিশ্লেষণাত্মকভাবে আপনি বলেছেন, দারুণ লাগলো। সাকি, একদম শুরুতে একটা কবিতা দিয়ে শুরু করলে কেমন হয় আমাদের অতিথির? ভীষণ সুন্দর হবে। আমরা একটা কবিতা শুনি, আপনি যদি প্রস্তুত নিশ্চয়ই। থাকেন। প্রথমে যে কবিতাটা শোনাচ্ছি খুব অসাধারণ একটি কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। উনি 21 বছর বয়সে কবিতাটি রচনা করেছিলেন। যখন ওনার মানে শুরু, বিখ্যাত হওয়া কিন্তু শুরু এই কবিতা থেকেই ধরে নেওয়া হয়। তো সেই কবিতাটি আমি আবৃত্তি করবার চেষ্টা করছি। আজি এ প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণের পর, কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিরারাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙ রে হৃদয়, ভাঙ রে বাঁধন, সাধেরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া
দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ, ভীষণ সুন্দর, চমৎকার। কবিতাটা তো আসলে একটা বোধেরও বিষয়, জি একটু জানবার বিষয়, ধারণ করবার বিষয়। জি। শিল্প মাধ্যমের সবকিছুই তাই, আসলে প্রত্যেকটা মাধ্যমই তাই শিল্পের। জি। এটা কি একদম পরিণত বয়সে এসে তৈরি হলো, নাকি একদম ছোটবেলা থেকেই আসলে ভালো লাগা, ভালোবাসা কাজ কবিতার করলো? প্রতি ভালো লাগা তো ছোটবেলা থেকেই। আমরা যেটা হয় গ্রামের ছেলে মেয়ে যারা স্কুল জীবন থেকেই, স্কুলে আমরা যখন বিভিন্ন অনুষ্ঠান হতো স্কুলে, বার্ষিক যে অনুষ্ঠানগুলো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, সেখানেই মূলত কবিতার পড়া বা কবিতার সাথে পরিচিতি। আজকের যে সময়, এই সময়ের মতো এত সহজেই সহজলভ্য একটা সময় ছিল না আমাদের সময়, বিশেষ করে তখন সহজেই, এখন যেমন ইউটিউবে সহজেই বিভিন্ন কবিতা পাওয়া যায়, শোনার সুযোগ রয়েছে। আমাদের সময় টেপ রেকর্ডারে আমাদেরকে কবিতা শুনতে হতো। তো আমার মনে আছে আমি স্কুলে থাকতে একবার ঢাকায় এসেছিলাম কোনো কাজে, তো এখান থেকে একটা কবিতার অ্যালবাম আমি কিনেছিলাম। সেই অ্যালবামটা বাসায় নিয়ে টেপ রেকর্ডারে শুনেছিলাম, শিমুল মোস্তফার সম্ভবত। তো সেখান থেকে কবিতার প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা তৈরি হয় প্রচণ্ড রকম। তো তারপর আমার কাছে মনে হয়েছে যে কবিতার যে কথাগুলো বলা হচ্ছে, মনে হয় এগুলো আমারই কথা। তো এই মেলবন্ধন থেকেই কবিতার প্রতি ভালো লাগাটা স্কুল জীবন থেকেই শুরু। চমৎকার। আপনার এই গল্পগুলো আমরা আরো শুনবো, কিন্তু আপনার সম্পর্কে কিছু তথ্য আছে দর্শককে জানাই। জি, নিশ্চয়ই। প্রিয় দর্শক, এবিএস সুমন আবৃত্তি চর্চা করছেন ছোটবেলা থেকেই। আবৃত্তিতে হাতে খড়ি স্কুলে পড়াকালীন সময়। তালিম নিয়েছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শিমুল মোস্তফা, মাহিদুল ইসলাম, রবিশঙ্কর মৈত্রী, রূপা চক্রবর্তী, আহকাম উল্লাহ হাসান আরিফ, মীর বরকত, গোলাম সারোয়ার প্রমুখ গুণী আবৃত্তি শিল্পীর কাছে। ভারতের প্রখ্যাত আবৃত্তি শিল্পী মনমোহন মুখার্জি এবং অমিতাভ কাঞ্জিলালের কাছে তালিম নিয়েছেন বেশ কিছুদিন। প্রাতিষ্ঠানিকভাবে শিখেছেন ধ্বনি আবৃত্তি একাডেমি, সংবৃতা এবং ত্রিলোক বাচিক পাঠশালাতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক লাইব্রেরি মিলনায়তন সহ বিভিন্ন মিলনায়তনে একাধিকবার আবৃত্তি পরিবেশন করেছেন তিনি। বাংলাদেশ বেতারের নিয়মিত আবৃত্তি শিল্পী এবিএস সুমন একই সাথে নিয়মিত কবিতাও লিখে থাকেন। তাকে আমরা অল্প করে জানছিলাম, বিস্তারিত জানার জন্য আবারও ফিরে যাচ্ছি তার কাছে। যেমনটা বলছিলেন যে ছোটবেলা থেকেই আসলে আবৃত্তির প্রতি একটা ভালো লাগা ছিল, কিন্তু তারও আগে মনে হয় আপনার মঞ্চ নাটকের প্রতি একটা ভালো লাগা ছিল। জি, আমি যখন ষষ্ঠ শ্রেণীতে, আচ্ছা, তখনই প্রথম মঞ্চে ওঠার আমার অভিজ্ঞতা হয়। ষষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়ার প্রতিযোগিতায় আচ্ছা, আমাদের নাটক মঞ্চস্থ হয়। সেই নাটকে আমি প্রথম অভিনয় করার সুযোগ পাই। আচ্ছা, আচ্ছা, অর্থাৎ আমার সাংস্কৃতিক পরিমণ্ডলে নাটকে অভিনয়ের মধ্য দিয়েই প্রবেশ। আচ্ছা। আমরা যতদূর জেনেছি যে আপনি সেই নাটকে অভিনয় করে পুরস্কারও পেয়েছিলেন। জি, জি। যদিও পুরস্কার হয়তোবা একটা বই অথবা একটা বাটি, কাচের বাটি এরকম কিছু পেয়েছিলেন, কিন্তু সেই অনুভূতিটা কিন্তু আসলে লক্ষ টাকার চেয়েও বেশি। সেই অনুভূতিটা একটু শুনতে চাই। তখন আমি ক্লাস 6-এ, ষষ্ঠ শ্রেণীতে পড়া একটা ছেলে, খুবই ছোট বলতে গেলে, এবং মঞ্চে ওঠা তখন আমার জন্য অনেক কঠিন ছিল। আচ্ছা, কারণ মঞ্চে কখনো ওঠা হয়নি। মঞ্চ যে দর্শক যারা থাকে তাদের সাথে সরাসরি তাদের সংমিশ্রণে গিয়ে কথা বলা কিংবা অভিনয় করা, এটা খুব কঠিন ছিল আমার কাছে। তো এটা করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে পুরস্কারটা হয়তো পরে, কিন্তু আমি যখন মঞ্চে অভিনয়টা করতে পারলাম, তখন আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে আমি ভুল করিনি, আমি উতরে গেছি। তাদের হয়তো স্বীকৃতি স্বরূপ আমি পুরস্কারটা পেয়েছি। পুরস্কার পেলে নিশ্চয়ই সবারই ভালো লাগে। একদম, আমার অনেক ভালো লেগেছিল। চমৎকার। মানে উৎসাহ আরো বেড়ে গিয়েছিল, তাই না সাকিব? একদমই একদমই। আমরা একটু শুনি, মানে শৈশবটা নিয়ে একটু জানতে চাই যে কুড়িগ্রামের ফুলবাড়িয়াতে আপনার জি, জন্ম। ফুলবাড়ি। সেই শৈশবের মানুষের তো খুব বেশি মনে না পড়লেও যতটুকু মনে পড়ে সেটা একেবারে রঙিন, একেবারে উচ্ছ্বসিত একটা শৈশব থাকে। আপনার শৈশবটা নিয়ে একটু জানি, কেমন ছিল সেই পরিবেশ, সেই গ্রামীণ জীবন? আমার জন্ম একেবারে বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম,
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা এবং আমার গ্রামের নাম হচ্ছে আজোয়াটাটি গ্রাম। সেখানে আমি নিভৃত পল্লীতেই জন্ম আমার। শৈশব এবং কৈশোর আমার সেখানেই কেটেছে, পুরো স্কুল জীবন। হয় কি আসলে শৈশবটা আমাদের সময়ের 90-এর দশকের শৈশবটা একটু অন্যরকম ছিল। আমাদের সময়ের শৈশব আমার কাছে মনে হয় যে আমি সেই শৈশবের দিনগুলো এখন ভীষণ পরিমাণে মিস করি। আমাদের সময় আমরা গান শুনতাম, কবিতা শুনতাম রেডিওতে, টেলিভিশন দেখতাম শুধুমাত্র বিটিভি। তো তখনকার শৈশব ছিল অন্যরকম আনন্দের শৈশব। এবং আরেকটা কথা বলি যে শৈশবে আমি কিন্তু ডান পিটে ছিলাম না, প্রচণ্ড ভদ্র গোছের ছিলাম এবং খুব একাডেমিক ওরিয়েন্টেড মানুষ ছিলাম। পড়াশোনাটাকে ঠিক রাখার একটা প্রয়াস ছিল সবসময়, যে এটাকে ঠিক রেখে এর পাশাপাশি বাকি যে সাংস্কৃতিক কাজগুলো সেগুলো আমি করব এবং চেষ্টা করেছি সেইভাবেই এগিয়ে যাওয়ার জন্য। যেহেতু মফস্বলে আপনার সমস্ত কার্যক্রম পরিচালিত হয়েছে, সেই জায়গা থেকে হয় কি যে অনেক সময় পরিবার থেকে বা আশেপাশের মানুষের থেকে এই কথাটা আসে, আপনিও শুনেছেন নিশ্চয়ই, যে ও নাটক করছে বা ও কবিতা আবৃত্তি করছে, ওর পড়াশোনা শেষ হয়ে গেল। জি জি জি, এই সিচুয়েশনটা আপনি ফেস করেছেন হ্যাঁ কিভাবে? অবশ্যই। আমরা খুব বেশি ফেস করতে হয়নি, কারণ হচ্ছে যে আমরা যারা এই কাজগুলো করতাম তারা কিন্তু স্কুলে খুব ভালো রেজাল্ট করতাম। আচ্ছা। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা ছিলাম স্কুলে, তারাই দেখা যাচ্ছে যে আমরা কবিতা পড়ছি, আমরা গান গাচ্ছি, আমরা নাটকে অভিনয় করছি। আচ্ছা। তো সেই জায়গা থেকে যখন দেখলো সবাই যে আমরা আসলে এত কিছু করার পরও আমাদের রেজাল্ট কিন্তু খারাপ হচ্ছে না, আচ্ছা। আমরা বরাবরই ভালো রেজাল্ট করছি, তখন কিন্তু সমালোচনা এই দ্বারগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো সেই জায়গায় আমাদের কোনো অসুবিধা বা বেগ পেতে হয়নি। ভাই বোন কতজন ছিলেন? আমরা এক ভাই এক বোন। আমার ছোট বোন ও এখন দেশের বাইরে আছে, সেও আমার সাথে আবৃত্তি করত এবং সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এবং সেখানে সে আবৃত্তির চর্চা করত। বাহ, চমৎকার। এই যে ছোটবেলায় গান করা, নাটক করা, আবৃত্তি চর্চা, মানে মোটামুটি বলা যায় যে শিল্প সংস্কৃতির বেশ কিছু জায়গায় আসলে আপনাদের একটা চর্চা ছিল। সেখান থেকে আপনি আবৃত্তিটাকে বেছে নিলেন। জি। ছোটবেলায় আসলে ভালো লাগতো কোন জায়গাটা বেশি? ছোটবেলায় ভালো লাগতো আমার কবিতাটাই ভালো লাগতো এবং গান ভালো লাগতো। আচ্ছা। গান শুনতে ভীষণ ভালো লাগতো আমার, এবং তখন তো আসলে গানটাই শুনতাম। রেডিওতে খুব বেশি কবিতা আবৃত্তি হতো না। বিশেষ বিশেষ দিবসে, ফেব্রুয়ারিতে কিংবা মার্চে, স্বাধীনতা দিবসের ওই গুটি কয়েক কবিতা আমরা শুনতে পেতাম আর কি রেডিওতে, কিন্তু ওই গানটা সবসময় হতো, সেই গানটা ভীষণ শোনা হতো রেডিওতে। তো গানের প্রতি এবং কবিতার প্রতি এই ভালোবাসাটা আমার তখন থেকেই তৈরি হয়। যদিও আমি নাটক দিয়েই শুরু, কিন্তু গানটা ভীষণ শোনা হতো। গানের চর্চাটা তো মনে হয় এখন আর নেই। এখন ওই অর্থে নেই, কিন্তু আমি ঢাকায় আসার পরে আমি বুলবুল ললিত কলা একাডেমিতে রবীন্দ্রসঙ্গীতে কিছুদিন চেষ্টা করেছিলাম শেখার জন্য। গানের জন্য যে একটা প্রস্তুতি, হ্যাঁ, কবিতার জন্য তো থাকে। আমরা কিন্তু অনেক সময় বলি যে কবিতার প্রস্তুতি, গানের প্রস্তুতি মানে একই রকম। মানে আপনি কি বলবেন এই বিষয়গুলো? মানে গলার বিষয় তো। হ্যাঁ, কবিতা এবং গানের মধ্যে বেসিকটা আমার কাছে একই মনে হয়। ওখানেও যেমন সুর তাল লয় রয়েছে, কবিতার ক্ষেত্রেও কিন্তু সুর তাল লয় রয়েছে। কবিতায় আমার কাছে মনে হয় যে গানের থেকে কবিতায় আরো বেশি শ্রম দিতে হয়, কারণ গানে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে, সেটার সহায়তায় আপনি একটা জায়গায় গানটাকে নিয়ে যেতে পারেন। কিন্তু কবিতায় আপনার যেহেতু বোধের শিল্প, আপনার যে শ্রোতা রয়েছে তাদেরকে সেই কবিতাটাকে দিয়ে তাদেরকে মানে অনুপ্রাণিত করতে গেলে আপনাকে কবিতাকে ভিতরে ঢুকতে হবে, কবিতার নির্যাসটুকু বের করে এনে আপনার কণ্ঠের মাধ্যমে শ্রোতাকে ধরে রাখতে হবে। তো সেই জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, কবিতার যে ছন্দ আছে, কবিতার যে তাল আছে, লয় আছে, কবিতার প্রমিত উচ্চারণ আছে, এই প্রত্যেকটা বিষয় ধরে ধরে আপনি কিভাবে দর্শকের সামনে কবিতার যে একটা মেসেজ রয়েছে, অন্তর্নিহিত তাৎপর্য, এটাকে কিভাবে আপনি তুলে ধরবেন, তাদের সামনে পৌঁছাবেন, এই দায়িত্বটা কিন্তু আবৃত্তি শিল্পীর বিশাল। এবং যে আবৃত্তি শিল্পী যত সুচারুরূপে এই কাজটা করতে পারে, আমার কাছে মনে হয় তার আবৃত্তি তত পরিশীলিত এবং তত ভালো, এবং দর্শকরা সেটা আরো বেশি গ্রহণ করে। শুধু কবিতাই নয় সাকি, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা শিল্পই আর একটা শিল্পের সাথে ইন্টার রিলেটেড। একদমই তাই। দেখো, যদি নাচের শিল্পী হয় তার গান জানা, সুর তাল লয়, ছন্দ জানাটা খুব জরুরি। অভিনয়ের ক্ষেত্রে তো আরো বেশি, যে ষোলো কলায় ধারণা থাকতে হয়। আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো গল্প করব, কিন্তু তার আগে আপনার আরো একটা কবিতা শুনতে চাই। জি নিশ্চয়ই। এই পর্যায়ে যে কবিতাটা আমি পড়ব, কবি জীবনানন্দ দাশের কবিতা। গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলচ্ছল শব্দে জেগে উঠলাম আবার, তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে, কোনোদিন আর জাগবো না জেনে, কোনোদিন জাগবো না আমি, কোনোদিন জাগবো না আর।
হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নও, স্বপ্ন নও। হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম, সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই। তুমি প্রবাহমান যন্ত্রণা নও। জানো নাকি চাঁদ, জানো নাকি নিশীথ, আমি অনেক দিন অন্ধকারের সারাত সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর বৃক্ষ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি। আবার ভয় পেয়েছি অসীম দুর্নিবার বেদনা। দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমার সমস্ত হৃদয় ঘৃণায়, বেদনায়, আক্রোশে ভরে গিয়েছে। সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি শুয়ারের আর্তনাদে উৎসব শুরু করেছে। হায় উৎসব! হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি। অন্ধকারের স্তরের ভিতর, জনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি। কোনোদিন মানুষ ছিলাম না আমি। হে নর, হে নারী, তোমাদের পৃথিবীকে চিনিনি কোনো দিন। আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই, যেখানে স্পন্দন, সংঘর্ষ, গতি, যেখানে উদ্যম, চিন্তা, কাজ, যেখানে সূর্য, পৃথিবী, বৃহস্পতি, কালপুরুষ, অনন্ত আকাশ গ্রন্থি, শত শত শুকুরের চিৎকার, সেখানে শত শত শুকুরের প্রসব বেদনার আড়ম্বর। এই সব ভয়াবহ আরতি। গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত। আমাকে কেন জাগাতে চাও? হে সময় গ্রন্থি, হে সূর্য, হে মাঘ নিশীথের কোকিল, হে স্মৃতি, হে হিম হাওয়া, আমাকে জাগাতে চাও কেন? অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠব না আর। তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকব ধীরে পৌষের রাতে। কোনোদিন জাগব না জেনে, কোনোদিন জাগব না আমি, কোনোদিন জাগব না আর। সেই গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা না, তারপর আপনি ঢাকায় আসলেন, শিল্পচর্চা শুরু হলো এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন সমাজ বিজ্ঞান বিষয়ে। এটি কি আসলে আপনার শিল্পচর্চার চিন্তা বা শিল্পচর্চা নিয়ে যে আপনি যে পরিবর্তনগুলো আপনার মধ্যে আসলো, সেই বিষয়টাকে কোনো প্রভাব ফেললো সেই সমাজ বিজ্ঞান বিষয়ে, যদি একটু জানি? সত্যি কথা বলতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে ওই সময় আমি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই এবং যে সাবজেক্টগুলো পাই, আইন বা অর্থনীতি, এরকম কঠিন কঠিন সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো অর্থনীতির মতো সাবজেক্টে পড়ার সুযোগ ছিল, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে এত কঠিন সাবজেক্টে ভর্তি হইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি শিল্প সংস্কৃতির চর্চাকে ধরে রাখার জন্য একটু অপেক্ষাকৃত সহজ বিষয়ে যদি আমি পড়াশোনা করি, তাহলে হয়তো সেই বিষয়গুলো আমি একসাথে করতে পারবো। সেই ধারণা থেকে আমি সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হই এবং ভর্তি হওয়ার পরে আমি কবিতা আবৃত্তি এবং বিতর্ক বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এসে এই দুটো মাধ্যমকে আমি বেছে নিলাম এবং এই দুটো মাধ্যমে আমার যাত্রা শুরু হলো। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমার স্কুল শেষ করে আমি কলেজ জীবনে, আমার কলেজ ছিল নাগেশ্বরী সরকারি কলেজ, সেখানে আমি একজন আবৃত্তি শিল্পী পেয়েছিলাম শিক্ষক হিসেবে। তিনিও একজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী, আমার শিক্ষক রেজাউল করিম রেজা স্যার। তো ওনার সান্নিধ্যে আসার পরে আমার কবিতার প্রতি যে ভালোবাসাটা ছিল, এতদিন সুপ্ত ছিল স্কুলের জীবনে, তো কলেজে এসে সেটা ডালপালা আরো বিস্তৃত হলো স্যারের সংস্পর্শে এসে। তো তখন আমার কাছে মনে হলো যে তিনি যখন ক্লাসে লাইনের পর লাইন কবিতা আওড়াতেন, তখন আমার কাছে মনে হতো ওই ইয়েতে বসে যে আমি যদি স্যারের মতো এভাবে পারতাম লাইনের পর লাইন কবিতা পড়তে,
ঠিক সেই জায়গা থেকে কলেজ জীবন শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমার কাছে ওই ভিতরের বিষয়টা, ওই তাগিদ থেকেই আমি টিএসসি কেন্দ্রিক বেশ কিছু আবৃত্তি সংগঠন আছে তাদের সাথে আমি যোগাযোগ করলাম এবং সেখানে ভর্তি হয়ে গেলাম। ঠিক এই জায়গাতেই আপনার একসাথে বেশ কয়েকটি পরিবর্তন ঘটছে। আপনার কলেজ জীবন শেষ করে আপনি ভার্সিটিতে ঢুকলেন, নতুন একটা বিষয়বস্তু, আপনি মফস্বল পর্যায়ের আবৃত্তির চর্চা বাদ দিয়ে এসে ঢাকায় এই জায়গাটাতে আবৃত্তি চর্চা শুরু করলেন। অনেকগুলো পরিবর্তন, এই পরিবর্তনগুলো আসলে কিভাবে আপনি নিলেন, গ্রহণ করলেন? পরিবর্তন সময়ের সাথে সাথে হয়। মফস্বলে যেটা হতো, যারা প্রশিক্ষক ছিলেন খুব হাতে গোনা 2-4 জন, তাদের প্রশিক্ষণটা লিমিটেড ছিল। তো ঢাকায় আসার পরে যখন বাংলাদেশের সেই প্রখ্যাত আবৃত্তি শিল্পী যাদেরকে আমরা টিভিতে দেখতাম কিংবা যাদের কবিতাগুলো আমরা টেপ রেকর্ডারে শুনতাম, তাদের ক্লাস করার সরাসরি যখন সৌভাগ্য হলো, তখন আমার কাছে মনে হলো যে এটাই নিজেকে সমৃদ্ধ করবার সময়। তখন প্রত্যেকটা প্রশিক্ষকের ক্লাস আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম এবং করতাম। এমনকি ক্লাস শেষে তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কিভাবে আরো ভালো করা যায় এই আগ্রহের জায়গা তাদেরকে জানানোর পর তারা আমাদেরকে খুব হেল্প করতো, ভীষণ সাহায্য করতো। এবং সেই জায়গা থেকে কিভাবে আবৃত্তি করলে আরো ভালো করা যায়, হ্যাঁ, কোন কোন জায়গাগুলোতে কাজ করতে হবে, সেগুলো হাতে কলমে শেখার সুযোগ হলো ঢাকায় এসে। আচ্ছা, আসলে আপনার শিক্ষকের তালিকা যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত সমৃদ্ধ এবং বাংলাদেশের আবৃত্তির পুরোধা যারা, প্রায় সকলের সাথেই আপনার কাজ করা হয়েছে, আপনি তাদের সকলের তালিম নিয়েছেন। সেই জায়গাতে অবশ্যই যাব, কারণ ওই জায়গাতে আলোচনা করতে গেলে অনেক কিছু পিছিয়ে পড়বে। আমরা আরেকটি কবিতা শুনে সেই জায়গায় যেতে চাই। নিশ্চয়ই। এই পর্যায়ে আমি যে কবিতাটা শোনাবো, তরুণ কবি সাদাত হোসেনের লেখা, খুব চমৎকার একটি কবিতা। রাতে ভাতে পানি দিয়ে রাখতেন মা। আমাদের রেফ্রিজারেটর ছিল না কারোই। এ গায়ে ও গায়ে, এ পাড়ায় ও পাড়ায়, আমরা তাই কাক ভরে উঠে পান্তা ভাত খেতাম। কুরবানির মাংস জাল দিতে দিতে প্লাস্টিকের বিস্কুট বানিয়ে ফেলতেন নানি, পাছে পচে যায়। চৈত্রের সন্ধ্যা নামতেই দাদি হাঁক দিয়ে বলতেন, বাদ গামাইছে খাইয়া ল, নইলে বাদ ছুটবো, এই গরমে পচন ঠেকানো যায় কতক্ষণ। আমাদের রেফ্রিজারেটর ছিল না কারোই। আমরা সকলে তাই শঙ্কিত থাকতাম সারাক্ষণ, এই বুঝি পচে যাচ্ছে আমাদের সঞ্চিত মাছ মাংস, শাক সবজি, ভাত ডাল। এমনকি সেবার মাছ দরিয়ায় বরফের অভাবে পচে গেল সোরাব মাঝির লাশও। আমাদের রেফ্রিজারেটর ছিল না, কিন্তু তারপরেও প্রায় পচে যাওয়া ভাত তরকারি মুখে তুলতে তুলতে আমরা আমাদের বুকের ভেতর হঠাৎ টের পেতাম আশ্চর্য সুবাসের সতেজ সবুজ হৃদয়। মা সবুজ কলাপাতার থালায় খেজুরের গুড়ের বিন্নি ধানের লাল পায়েস ঢেলে দিতেই আমি অদ্ভুত চোখে তাকিয়ে থাকতাম, যেন ওখানেও আঁকা লাল সবুজ পতাকা বাংলাদেশ। দেখে বুকের ভেতর হঠাৎ স্পন্দন তুলে সৌরভ ছড়াতো বন, আনমনে সুর তুলে গাইত, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কিংবা মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। কিংবা সব কটি জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। আমাদের তখন রেফ্রিজারেটর ছিল না। এ পাড়ায় ও পাড়ায়, এ গায়ে ও গায়ে, কোথাও না। আমাদের ভাত তরকারি, শাক সবজি, মাছ মাংস, এমনকি সোরাব মাছের লাশও পচে যেত। কিন্তু বুকের ভেতর বোধের লাল সবুজ এক রেফ্রিজারেটরে অদ্ভুত যত্নে সতেজ থাকতো আমাদের মন। এখন আমাদের ঘরে ঘরে রেফ্রিজারেটর, এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম, সব ঘরে সব খানে। আমাদের শাক সবজি, মাছ মাংস, ফলমূল আজকাল আর পচে না। এমনকি পচে না পচে যাওয়া মানুষের লাশও, কেবল পচে যায় ঝাঁকে ঝাঁকে বিভীষণ মানুষের বিভৎস মন।
বিভৎস বন। ভীষণ ভালো, ভীষণ চমৎকার, তাই না? একদম। কবি সাদাত হোসেন ভীষণ রকম জীবনমুখী কবিতা উনি লেখেন। জি। ভীষণ ভালো লাগবার একজন কবি, খুব ভালো লাগলো আজকে আপনি ওনার একটি কবিতা আমাদেরকে শোনালেন। ধন্যবাদ। আমরা একটু শুনতে চাই যে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন, এরপর আপনি জাহাঙ্গীরনগরেও ধ্বনি এবং জি জি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আবৃত্তি সংগঠন আছে জি, ধ্বনি ধ্বনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি একাডেমি, দুটো প্রতিষ্ঠানই আপনার বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে। জি। অভিজ্ঞতাগুলো তো অবশ্যই জানবো, এবং দুটোর মধ্যে একটু যদি পার্থক্য করতে বলি আজকে আপনাকে। আসলে মনে হয় কি এই সংগঠনগুলোর মধ্যে ওইরকম বেসিক কোনো পার্থক্য নেই। ঢাকার খুব কাছাকাছি হওয়াতে যে প্রশিক্ষকরা ধ্বনিতে ক্লাস নিতেন তারাও আবৃত্তি একাডেমি বা টিএসসিতে সবাই একই প্রশিক্ষক দুই জায়গায় ক্লাস নিতেন, কাজেই ওই ধরনের খুব বেশি পার্থক্য ছিল না। তো আমার কাছে যেটা মনে হয় ঢাকাতে এসে যেটা সুযোগ হয়েছে আমাদের, যে আমরা ক্লাসের পরেও সবাই দলবদ্ধভাবে যে চর্চা করার সুযোগটা, এটা কিন্তু ঢাকায় টিএসসিতে বেশি। আমরা শুক্রবার সকালবেলা গিয়ে 2-3 ঘন্টা রিহার্সেল করতাম, তারপর যেদিন ক্লাস থাকতো ক্লাস শেষ করে রিহার্সেল করতাম, কোনো অনুষ্ঠান প্রযোজনা হলে প্রযোজনার আগে টানা 1 সপ্তাহ রিহার্সেল করতাম। তো এই বিষয়গুলো ঢাকায় অনেক বেশি আমার কাছে মনে হয়েছে, যেটা আবৃত্তি শিল্পীর জন্য খুব বেশি প্রয়োজন। কিন্তু জাহাঙ্গীরনগরে তো আমরা বলি যে বরাবরই একটা অন্যরকম পরিবেশ। হ্যাঁ, সেখানে কিছু চর্চার মানে কথা যদি আসে, সেটা গান হোক, সেটা আবৃত্তি হোক, সেটা নাটক হোক, সেটা যেন একটা মানে বিচরণ করে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবহটা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে আলাদা এবং খুবই আকর্ষণীয়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটা পছন্দের বিষয় পেতাম হয়তো জাহাঙ্গীরনগরে থেকে যেতাম, কারণ জাহাঙ্গীরনগরের প্রকৃতি কিন্তু সবাইকে টানে এবং সেই প্রকৃতিটা কবিতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো সেখানে কিন্তু আমি অনেক কবিতা লিখতাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। আমি যে হলে থাকতাম আলবেরনি হল, সেটা জানালা খুলে দিলেই বিশাল মাঠ, গাছগাছালি, মানে একটা অন্যরকম পরিবেশ। তো এই পরিবেশটা আমি ভীষণ রকম উপভোগ করতাম সেখানে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা আপনার কবিতার আগে মাসুক তুমি বলছিলে না, অনেক কি বলবো, বর্ষিয়ান যে আবৃত্তিকাররা রয়েছেন তাদের সান্নিধ্য আপনি পেয়েছেন, তাদের কাছে শেখার সুযোগ আপনার হয়েছে। ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শিমুল মোস্তফা, রবিশঙ্কর মৈত্রী, এরকম আরও বেশ কিছু গুণীজন রয়েছেন। একটু আপনার কাছে শুনতে চাই, গুণীজনের প্রয়োজন তো জীবনে অবশ্যই রয়েছে, তাদের সান্নিধ্য তো নিজের জীবনকে আরও বেশি, অনেক বেশি সমৃদ্ধ করে তোলে। আপনার জীবনে কতটা প্রভাব তাদের রয়েছে এবং কতটা আসলে নিজেকে শানিত করতে পারলেন? খুব চমৎকার একটি প্রশ্ন। আমার কাছে মনে হয় আবৃত্তি শিল্প, প্রত্যেকটা শিল্পই গুরু নির্ভর শিল্প। তো গুরু না থাকলে আসলে শিল্পের কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না। তো ঠিক একইভাবে আমি বরাবরই আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফার ভীষণ রকমের ভক্ত এবং তার প্রত্যেকটা কবিতা এবং আবৃত্তি আমার ভীষণ রকম নাড়া দেয়। এখনও আমার শিমুল ভাইয়ের সাথে পরিচয় আছে এবং শিমুল ভাইয়ের সাথে আমি এখনও আমার আবৃত্তি বিষয়গুলো শেয়ার করি, কথা বলি। শিমুল ভাইয়ের কাছ থেকে যে বিষয়টা আমি শেখা, সেটা হচ্ছে তার দর্শন হচ্ছে তুমি কবিতা পড়ে যাও, চর্চা করে যাও। যত বেশি কবিতা পড়বে, যত বেশি চর্চা করবে, তোমার সমৃদ্ধি তত বেশি বাড়বে। তো আসলে হয় কি, যারা গুরুজন রয়েছে তাদের সান্নিধ্যে আসলে প্রত্যেকটা কবিতারই আলাদা আলাদা মিনিং দাঁড়ায়। তো আমার কাছে মনে হয়, বিশেষ করে আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ, তো এক একটা কবিতার এক এক বয়সে এক এক রকম ব্যাখ্যা আমার কাছে মনে হয়। তো আমার নিজের কাছে, নিজের বোধের কাছে এক ধরনের ব্যাখ্যা ছিল। তো আমি গুরুর সান্নিধ্যে আসার পর আমার কাছে মনে হয়েছে আরো ভিতরে গিয়ে, আরো গভীরে গিয়ে তার ব্যাখ্যাগুলো আমি পেয়েছি। তো এই জায়গাটাতে মনে হয় কবিতাকে ভালো করে বোঝার জন্য অবশ্যই গুরুর প্রয়োজন রয়েছে জীবনে। একই সাথে কবি যখন কবিতা লেখেন তখন কিন্তু তিনিও একটা ভাবধারা নিয়েই লেখেন, নিশ্চয়ই, বা একটা প্রেক্ষাপট ধরেই লেখেন। সেই দুটো জিনিস কবিতা আবৃত্তির সাথে সমন্বয় করাটাকে কতখানি গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? খুবই চমৎকার একটি প্রশ্ন। আমার কাছে মনে হয় কবি যখন কবিতা লিখেন, সেই কবিতাগুলো লেখাগুলো শুয়ে থাকে, আর আবৃত্তি শিল্পী সেই লেখাগুলোকে দাঁড় করিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তো এখানে কবি যখন কবিতা লেখেন, প্রত্যেকটা কবিতার মধ্যে একটা বার্তা থাকে। সেই বার্তাটাকে ধরতে পারার জন্য আবৃত্তি শিল্পীকে কাজ করতে হয়, কবিতাটা পড়তে হয়, ধারণ করতে হয়, নিজের বোধ, বিচার, বিশ্লেষণ দিয়ে আবিষ্কার করতে হয় যে কবি এখানে কি বোঝাতে চাচ্ছেন। একদম। হয়তো কবি যে বিশ্লেষণ নিয়ে, যে জায়গা থেকে, যে বোধ থেকে কবিতাটা রচনা করেছেন, সেটার কাছাকাছি যেতে পারার মধ্যেই সার্থকতা নিহিত আমার কাছে মনে হয়। তো সেই কবিতা নিয়ে যত বেশি আমি ঘাটবো, সেই কবিতা নিয়ে যত গভীরে যাওয়ার চেষ্টা করব, তত বেশি কবির সেই লক্ষ্যের জায়গায় কাছাকাছি পৌঁছতে পারবো বলে আমার মনে হয়। একদমই। আসলে আমরা বলি না যে শিল্পের, তুমি যেটি বলছিলে না,
শিল্পের প্রত্যেকটি মাধ্যমই আসলে একটির সঙ্গে আরেকটি খুব ওতপ্রোতভাবে জড়িত। আরেকটা কবিতা শুনি আমরা। জি নিশ্চয়ই। এবার একটু ভিন্ন ধর্মী কবিতা পড়ব। কবিতার নাম হচ্ছে ফুলকপি। লিখেছেন আসিফ ইন্তাজ রবি, জি। যিনি একজন রেডিও জকি ছিলেন। একটু বলে রাখি, এখানে হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীরা যদি স্বামীকে সন্দেহ করে তাহলে সেই স্বামীর ভাগ্যে বা তার পরিণতি কি ঘটতে পারে এই বিষয়টিকে উপজীব্য করে এই কবিতাটি লেখা ফুলকপি। জি। মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে যে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম, শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। মিতু আমাকে বলল, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর মিতু একদমে অনেকগুলো প্রশ্ন করল, সব নিয়ে প্রায় 5-6 প্রশ্ন। সব কয়টা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে, প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রেখেছে? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাঁধবে? ঘরের রান্না মুখে রোচে না? ফুলকপি মানে কি সবজি ফুলকপি, না এর অন্য কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি, আর কত ফুলকপি চাও? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে পাচ্ছে না? পাইছো কি তুমি? তোমাকে কি আমি খেতে দেই না? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও, আজ ফেসবুকে চাইছো, কালকে থালা নিয়ে রাস্তায় বসবে, পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দিবে? আমার কাছে চাইলে আমি কি ফুলকপি দিতাম না? সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম, তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ, বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে আমাকে। গত 1 সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপক শাইখ সিরাজ সাহেবও তার গোটা জীবনে এতগুলো ফুলকপি দেখেননি। আজ সন্ধ্যায় বললাম, মিতু আদা দিয়ে একটু লাল চা করে দাও, সর্দি লেগেছে। মিতু পাথর বুক করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম, চায়ে আদার বদলে আবার ফুলকপি দিয়ে দেয় নাকি কে জানে। আল্লাহর অশেষ রহমতে খানিক বাদে মিতু আদা চা নিয়ে আসলো, গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাও। পুনশ্চ আর একটা প্রশ্ন ছিল, এখন মনে পড়ছে, কি আছে ফুলকপিতে যা আমার মধ্যে নেই? পুনশ্চ 2, আর একটা প্রশ্ন ছিল, এখন মনে পড়ল, সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এ পর্যন্ত কতগুলি ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে? বিভিন্ন বয়সে কবিতা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু কবিতা তো বেসিকও আছে। জি। যে জায়গা থেকে, যেমন আমরা কোনো ছন্দের কবিতা চাইলে গদ্য রীতিতে পড়তে পারবো না বা আবৃত্তি করতে পারবো না, জি। এই বিষয়গুলো জানার ক্ষেত্রে আসলে কোনো সহায়ক বই বা সহায়ক চর্চা কিভাবে হতে পারে? ধন্যবাদ। বাজারে তো আসলে অনেক ধরনের বই আছে, তো সেই বইগুলো আগে পড়ে নেওয়া দরকার। তারপর চর্চায় করলে, দুইটার সম্মিলন ঘটলে তখন চর্চা জায়গাটি আরো
পরিষ্কার হয় এবং বুঝতে সুবিধা হয়। তো ছন্দের কবিতা এক ধরনের কবিতা, সেখানে একটা তাল থাকবে, একটা লয় থাকবে, তালে তালে যেতে হবে। যেমন আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এটা এক ধরনের কবিতা। কিন্তু আমি যখন আরেকটা কবিতা পড়বো রবীন্দ্রনাথের লিপিকা থেকে, যেমন এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্য দিয়ে মাঠে, তারপর এঁকে বেঁকে গেছে। তো এই ধরনের কবিতা বর্ণনামূলক কবিতা, সেখানকার ভাবগুলো কিন্তু আলাদা একদম। তো কাজেই দুই কবিতা দুই ধরনের না। তো আমার বোধের জায়গাটা আগে পরিষ্কার করতে হবে। যেটা তালের কবিতা সেটা তালে তালেই পড়তে হবে, কিন্তু কবিতার যে আমার লক্ষ্য বা যে জায়গাটাতে আমি নিয়ে যেতে চাই, আমি দর্শককে যেটা বোঝাতে চাই, সেটা তাল দিয়েই বোঝাতে হবে তালের কবিতা। আর বর্ণনামূলক কবিতাগুলোতে একটা সুবিধা আছে, এটা নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে, যেখানে যেখানে কণ্ঠের উঠানামা, যেখানে যতটুকু পজ দরকার, যেখানে যতটুকু মানে প্রেশার দরকার, সেইগুলো দিয়ে সেই কবিতাটাকে নিজের মতো করে নির্মাণ করা যায়। একদম। তো সেখানে দুইটা কবিতা দুই ধরনের এবং দুইভাবেই পড়তে হবে। কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনার লক্ষ্য কিন্তু একটাই, কবি কি বলতে চেয়েছেন। পড়ার আগেও আমার যেটা মনে হয় যে জানতে হবে আমাকে কোনটা ছন্দের কবিতা, কোনটা গদ্য রীতিতে যেতে পারে। জি। বাচিক শিল্পের কথা যদি বলি, কবিতা ছাড়াও আসলে বাচিক শিল্প নিয়ে অনেক ধরনের কাজ করার এখন সুযোগ রয়েছে। কোনো কিছু নিয়ে ভাবছেন? না, এই মুহূর্তে কবিতার বাইরে যেতে চাই না। আমি কর্মজীবনেও আছি, একটা চাকরি করি, তো সেই কারণে আমি কবিতাটাকে নিয়ে থাকতে চাই। বাচিক শিল্পের বেশ কিছু জায়গা আছে, বিশেষ করে সংবাদ উপস্থাপনা, আমার সুযোগ ছিল সংবাদ উপস্থাপনা, রেডিওতে কাজ করা। আমি সেগুলো ধরিনি। আমার কাছে মনে হয়েছে আমার যে টার্গেট, আমি সেই দিকে আগাবো এবং সেই জায়গা থেকে আমি একটা চাকরি করছি এবং এর পাশাপাশি আবৃত্তিটাকে নিয়ে আগাচ্ছি। ঠিক এই জায়গাতে একটা প্রশ্ন চলেই আসে সাকি, সেটা হচ্ছে যে আপনি হয়তো একটা আলাদা একটা প্রফেশনে আছেন, আপনার জন্য শিল্প চর্চা করাটা যতখানি সহজ, যে ছেলেটা বা যে মেয়েটা শুধুমাত্র শিল্প চর্চাটাকেই করতে চায় বা পেশা হিসেবেও এটাকে নিতে চায়, তার জন্য এত সহজ নাই। তাকে আসলে অল্টারনেটিভ কিছু একটা ভাবতে হবে, এমন কোনো কাজ ভাবতে হবে যেটা হয়তো বা তার শিল্প সংশ্লিষ্ট। সেখানে একটা বিষয়, জি জি, যে পেশা হিসেবে আবৃত্তি শিল্পকে নেওয়া খুব চ্যালেঞ্জিং বিষয়, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। শুধু কবিতা পড়ে দিন শেষে তো আপনাকে উপার্জন করতে হবে, শুধু কবিতা পড়ে সংসার চালানো খুব কঠিন বিষয় এখন এর পাশাপাশি যে অনেকগুলো মাধ্যম তৈরি হয়েছে, বিশেষ করে আপনার সাংবাদিকতার সাথে যুক্ত হওয়া যায়, কিংবা সংবাদ উপস্থাপনা, হ্যাঁ, বা বাচিক কেন্দ্রিক আরো অনেক সেগুলোর সাথে জড়িয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে যদি একসাথে করা যায়, সেক্ষেত্রে হয়তো চাকরি বাদ দিয়ে সেই কাজগুলো করা সম্ভব হবে। কিন্তু শুধু কবিতা নিয়ে থাকাটা অনেক চ্যালেঞ্জিং। বাংলাদেশের এখনো সেই প্রেক্ষাপট তৈরি হয়নি শুধু কবিতা আবৃত্তি করে উপার্জন করা। তৈরি হয়নি কেন, মানে বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, দর্শক যারা রয়েছেন তারা কবিতা যতটুকু, এই দর্শক শ্রোতা যারা রয়েছেন তারা কবিতাটাকে যতটুকু শুনতে চায়, বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন যারা কবিতাটাকে যতটুকু শুনে, আমরা একটা বড় প্রোগ্রামে যখন কবিতা রাখি, তখন দেখা যায় যে প্রোগ্রাম যদি ছোট হয়, তখন গানগুলোকে রেখে কবিতাকে ছাড়াই করে দেওয়া হয়, এটা পরে করতে করতে সেই কবিতাটা পড়াও হয় না, কারণ তখন তারা আমাদেরকে বোঝায় যে দর্শকের ডিমান্ড গান শুনতে চায় তারা। তো সেই জায়গায় কবিতা পিছিয়ে থাকে। কিন্তু আমার কাছে মনে হয় কবিতার যারা শ্রোতা রয়েছেন তাদের কাছে সারা জীবন কবিতার আলাদা করে মূল্য থাকবে। তো সেখানে এখন একটা পর্যায়ে ছিল, আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশে সেই প্রেক্ষাপটটা ছিল না, হয়তো হাতে গোনা 2-4 জন, যেমন আমি মাহিদুল ইসলাম মাহি ভাইয়ের কথা বলতে পারি, উনি কবিতাকে পুরা প্রফেশন হিসেবে নিয়েছেন। কিন্তু এখনকার সময় কিন্তু অনেকেই কবিতাকে প্রফেশন হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করছেন এবং নিজেকে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন, যেহেতু অনেক দরজা জানালা খুলে গেছে। তো সেখানে আমার কাছে মনে হয় নেওয়াই যায়। আগে বুঝতে হবে যে আমাকে দিয়ে এই শিল্পের চর্চা কতদূর পর্যন্ত যাওয়া যাবে, আমাকে দিয়ে এটা হবে কিনা। যদি তার কারো কাছে মনে হয় যে এটা আমি পারবো, তো তার কাছে আমার মনে হয় যে নেওয়া সম্ভব। কবিতা শিল্পের আগে অন্য কোনো শিল্প চলে আসছে, এই বিষয়টা আসলে এখনকার জেনারেশনের মনে কি ধরনের প্রভাব ফেলবে সে বিষয়টা আমরা আলোচনা করতে চাই, কিন্তু একটা কবিতা শোনার পর। জি, এই পর্যায়ে আমি যে কবিতাটি পড়তে চাই সেটা হচ্ছে ওপার বাংলার কবি শুভদাস গুপ্তের কবিতা ছুটি। কিছু একটা করেন স্যার। আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। জুতার দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামুনের কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সিএকে, তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে, আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে।
কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামুনের ডায়ালিসিস করা হবে। গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতা পড়ায়, অন্য মনস্ক, কাজে ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক লাগায়। একটা নধর পায়ে জুতা পড়াতে পড়াতে নিকুঞ্জের ইচ্ছা হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, স্যার, আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে, তার চিকিৎসা হচ্ছে না, দিন না স্যার কয়েক হাজার টাকা। আমি সারা জীবন গোলাম হয়ে আপনার থাকব। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটের জ্যাম ডিঙ্গিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সে পৌঁছাতে পৌঁছাতে হাঁপাতে হাঁপাতে কেরানি বাবুর টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না? নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কালও হবে না? কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি। তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু শনিবার, তারপর রবিবার, আপনি একবারে সোমবারে আসুন। সোমবার মানে আরও 4টি দিন বাকি। তলিয়ে যেতে থাকি নিকুঞ্জ। যেতে যেতে তার কানে বারবার ভেসে আসে মামুনির কণ্ঠস্বর, বাবা, আমার কবে ছুটি হবে? আমি কবে বাড়ি যাব বাবা? হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎ যেন জ্বলে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকি নিকুঞ্জ। আর ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডালহৌসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায়। ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন। যা থেকে হাজার হাজার গুলি বের হবে, আমি সমস্ত নেতা, প্রাক্তন মন্ত্রী, কর্তাদের গুলি করে মেরে ফেলব। তারপর সারা দেশে একদিনে রাষ্ট্রীয় শোক, একদিনে ছুটি। আর তারপর আমার মামুনের ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতালে। হঠাৎ ছপ করে লোডশেডিংয়ের মতো নিকুঞ্জর চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি। মামুনি কোথায়? কোথায় আমার মামুনি? অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামুনিকে শুইয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামুনির মুখে। এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখল মামুনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল, নক্ষত্র, চাঁদ, তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জ্বেলে রেখেছি তোমার মামুনির জন্য, আমরা আলো জ্বেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটছে। ম্যাটাডোর ভ্যান এসে থামল নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জর বহু পাগলের মতো ছুটে এলো, এনেছো আমার মেয়েকে, এনেছো? পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে আর বারবার বলতে লাগলো, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। ভীষণ চমৎকার। কবি তো, মানুষ তো দরদ দিয়ে আবৃত্তি করে বা গান গায়। আমার মনে হয়েছে যে উনি ভীষণ রকম আদর যত্ন ভালোবাসা দিয়ে কবিতাটি লিখেছেন। আপনি আবৃত্তি চর্চা করছেন এবং রেডিওতে তো মনে হয় আপনি নিয়মিত। জি, রেডিওতে বাংলাদেশ বেতারে। সেখানে কি মানে বাংলাদেশ বেতারের কথাই যদি বলি, আবৃত্তি চর্চাটা তো আসলে আমরা অনেক সময় বলি যে ভয়েস ওভারের মাধ্যমে যে আমরা যে অ্যাক্টিংগুলো দেখি বা শুনি, দেখি তো না, আসলে শুনি। আবৃত্তি চর্চাটা কি সেরকমই, মানে রেডিওতে করবার ক্ষেত্রে
তখন তো আসলে শুধুমাত্র আপনার রেডিওতে যেটা ভয়েসটাই হয়, হ্যাঁ, যাচ্ছে। রেডিওতে যেটা হয় সেটা হচ্ছে লিমিটেড কিছু কবিতা নির্ধারণ করে দেওয়া হয় আচ্ছা, যে এই কবিতাগুলো পড়তে হবে। বিশেষ করে আমি যে বহির্বিশ্ব কার্যক্রম রয়েছে বাংলাদেশ বেতারে, জি, সেখানে আমি কবিতাগুলো পড়ি। সেখানকার যে প্রযোজক রয়েছেন আচ্ছা। লিমিটেড কেন, আমরা এই জায়গাটা যদি একটু শুনতে চাই। উনি কবিতা নির্বাচন করেন আচ্ছা, দর্শকদের এটা কি চাহিদা। বিশেষ কোনো কারণ রয়েছে? জি, বিশেষ দিবসে তো রয়েছেই, হ্যাঁ, এর সেটা ঠিক পাশাপাশি আছে। দেশের কবিতা হতে পারে, জি। হ্যাঁ, আনন্দের কবিতা, বেদনার আচ্ছা। কবিতা। উনি সেগুলো বাছাই করেন এবং সেই কবিতাগুলোর নাম, কবির নাম সহ আমাকে দিয়ে দেন। মানে নির্বাচিত কিছু হ্যাঁ, কবিতা। নির্বাচিত কিছু কবিতা সেখানে পড়ার সুযোগ থাকে। আমি এর পাশাপাশি ওখানে উপস্থাপনাও করি আচ্ছা। ছোট ছোট অনুষ্ঠানগুলোর। আর যেহেতু বেতারে কবিতা সিলেক্টেড কবিতা, তো সেখানে আসলে ওইভাবে ওর বাইরে যাওয়ার সুযোগ নেই। জি, আর সবচেয়ে বড় বিষয় আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত চর্চা। আমরা যেমন এখন ব্যক্তিগতভাবে চর্চা করি কবিতার প্রতিনিয়ত, সব সময় যখন যেখানে থাকি, হয়তো আমি অফিসে বসে কাজ করছি টেবিলে, মনে মনে কবিতা আওড়াচ্ছি, হয়তো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মনে মনে কবিতা পড়ছি। তো এই যে চর্চার জায়গাটা, এটা কোনো প্রাতিষ্ঠানিকভাবে একটা পর্যায়ে গিয়ে যখন প্রতিষ্ঠানে থাকি তখন তো প্রতিষ্ঠানের মাধ্যমে চর্চা করি, কিন্তু ব্যক্তি জীবনে যে কবিতার চর্চা, এটা আমার কাছে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। যে প্রতিনিয়ত সকাল থেকে রাত অবধি কবিতার ভিতর দিয়ে যাওয়া, মাথার ভিতর যে কবিতাটা কাজ করে সেটা পড়ে যাওয়া, হ্যাঁ, এটা আমার মধ্যে ঘটে। চমৎকার। মুনমুন মুখার্জি এবং অমিতাভ কাঞ্জিলালের কাছে যে কোর্স করেছিলেন খুব সম্ভবত কত মাসের কোর্স ছিল? এটা ছিল হচ্ছে বাংলাদেশের একটা আবৃত্তি সংগঠন, তাদের নিমন্ত্রণে তারা এসেছিল। আচ্ছা, আচ্ছা। এবং সেখানে আমরা একটা বিশেষ অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হয়ে দিনব্যাপী একটা কর্মশালা করেছিলাম। আচ্ছা, আচ্ছা। তো সেখানে তারা কবিতার ভাব, রস, গন্ধ, কবিতা নিয়ে কিভাবে কাজ করতে হয়, কোথায় কোথায় কাজ করতে হয়, এই বিষয়গুলো তাদের কাছ থেকে শিখেছি এবং সমৃদ্ধ হয়েছি। চমৎকার। যেমনটা বলছিলাম কবিতার আগে, যে এই প্রজন্মের যারা কবিতাকে ভালোবাসতে চায় তারা কেন আগ্রহী হবে? আগ্রহী হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে তার নিজের মন কি চায়। কবিতা তো আসলে কাউকে চাপিয়ে দেওয়ার বিষয় না, একদমই না। কবিতাটা প্রথমে নিজের মনে আসতে হবে, নিজের ভালো লাগতে হবে। হ্যাঁ, যে এমন না যে আমি তোমাকে বললাম তুমি কবিতা দিয়ে তোমার কেরিয়ার তৈরি করো, বিষয়টা সেরকম না। আমার যদি মন বলে যে আমার এটা ভালো লাগার জায়গা, কবিতা পড়তে আমার ভালো লাগে, গান গাইতে আমার ভালো লাগে, আমি যদি সেটা ভিতরে ধারণ করতে পারি, তারপর আমি সেটাকে লালন করে যত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেটা আমি নিয়ে যাব। তো তরুণ প্রজন্মের যারা আছে এখন আবৃত্তি চর্চা করছেন, তো তাদের জন্য এখন সুসংবাদ যে এখন আবৃত্তি নিয়ে কাজ করার অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এখান থেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার অনেক সুযোগ তৈরি হয়েছে। ফেসবুক থেকে ইনকাম করা যায়, ইউটিউব থেকে ইনকাম করা যায়, এবং অনেকে করছে সেটা। তো কাজেই তাদের নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। কবিতা নিয়ে কাজ করলে এখন অনেক দরজা জানালা খোলা। আপনারও মনে হয় একটি চ্যানেল রয়েছে। জি, আমারও। আমরা সেটি নিয়ে আলাপ করব, তার আগে আরো একটা কবিতা শুনি। জি, নিশ্চয়ই। এবারে যে কবিতাটা পড়তে চাই সেটা কবি পার্থপ্রতিম চৌধুরীর লেখা, আমার সাথে দেখা। আমার কাছে মনে হয় মানুষের বোধের জায়গা দুইটা, একটা হচ্ছে বুকের মানুষ আমি, আর একটা হচ্ছে মাথার মানুষ আমি। তো কবি এখানে দুইটার তুলনা করেছেন। তো তিনি মাথার মানুষের থেকে বোধের মানুষটা, মানে বুকের মানুষটাকে প্রাধান্য দিয়েছেন। তার কাছে মনে হয়েছে যে বুকের মানুষটা কখনো পরিবর্তন হয় না, কিন্তু মাথার মানুষটা একসময় অহংকারী হয়ে ওঠে, পরিবর্তন হয়। এই দুইটার তুলনামূলক আলোচনা এই কবিতা। কবিতার নাম আমার সাথে দেখা। আমার সাথে আমার সেদিন হঠাৎ করেই দেখা, দুজন এখন দুই মেরুতে, দুজনে খুব একা। একটা মানুষ মাথার ভিতর, একটা মানুষ বুকে, একটা মানুষ শির দাঁড়া টান, একটা খানিক ঝুঁকে। একটা মানুষ নিয়ম ভাঙে, একটা আপোষ করে, কফির কাপে আটটা জমে অনেক দিনের পরে। একটা মানুষ গর্জে ওঠে সবার সাথে জোঝে, কান্না পেলে একটা মানুষ আজও আড়াল খোঁজে। মাথার মানুষ ব্যস্ত এখন, অচেনা খুব লাগে, গুছিয়ে নেয় তারা বুঝি সময় থামার আগে। বুকের মানুষ বলছে হেসে একটু ধীরে চল, দুঃখ সুখের গল্প কথা আমার সাথে বল। সবুজ ঘাসে ছুটবি নাকি, দেখবি ছুঁয়ে মাটি, কেমন করে আজও আমি বনের পথে হাঁটি। মাথার মানুষ বলছে তখন ক্লান্ত শরীর নেড়ে, সেই পৃথিবী ধূসর অতীত কবেই গেছি ছেড়ে। মাথার মানুষ আরাম খোঁজে, থাকবে রসে বসে, লাভ ক্ষতি আর দেয়া নেয়ার জটিল হিসাব কষে। মাথার মানুষ বয়ে বেড়ায় মিথ্যে অহংকার,
মাথার মানুষ খোঁজ রাখে না বুকের মানুষটার। মাথার মানুষ বদলে গেছে ষড়রিপুর দাস, বুকের মানুষ একলা এখন দীর্ঘ হলো শ্বাস। বুকের মানুষ একই আছে ছোটবেলার মতো, সহজ সরল অভিমানী ভালোবাসায় রত। বুকের মানুষ মাথার মানুষ দূরত্ব রোজ বাড়ে, হঠাৎ করেই দেখা তাদের আরব সাগর পাড়ে। কফির কাপে মুখোমুখি সূর্য দিল ডুব, বছর 20 আগে তারা বন্ধু ছিল খুব। মধ্যে এখন কাঁচের দেয়াল, স্পর্শ খুঁজে তারা। একটা মানুষ বাঁচতে পারে আর একটাকে ছাড়া। বুকের মানুষ মাথার মানুষ মিলবে আবার যেদিন, অন্যভাবে বাঁচব তখন, জীবন হবে স্বাধীন। খুবই দারুণ আসলে। যতটা কবিতায় আপনি পড়ছেন আমরা শুনছি, আমাদের ভালো লাগছে এবং দর্শকরাও নিশ্চয়ই উপভোগ করছে। এ পর্যায়ে আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি যে সময় আবৃত্তি চর্চা শুরু করেছিলেন সেই সময় আসলে এমনভাবে চর্চা করেছেন যে খুব হাই স্কেলে গলাটাও খুলেছে বা বোধটাও তৈরি হয়েছে, সব কিছু মিলিয়ে চর্চাটা ছিল। কিন্তু বর্তমান সময়ে অনেক সময় দেখা যায় যে অনলাইনে বিভিন্ন ধরনের আবৃত্তির প্রশিক্ষণ হয়। এতে করে কি আসলে আবৃত্তির যেটা যে গলা দিয়ে প্রকাশ করা বা গলার স্কেল রেঞ্জটাকে একটু ওয়াইড করা, সেই চর্চাগুলো সঠিকভাবে হয়? আমার কাছে মনে হয় যে সরাসরি যদি প্রশিক্ষণের মাধ্যমে এটা করা যায় তো সবচেয়ে ভালো। কারণ আমার সামনে আমার যে গুরু আমাকে সরাসরি দেখিয়ে দিচ্ছেন জড়তা আড়ষ্টতা এই জিনিসগুলোকে কাটিয়ে ওঠার বেশ কিছু ব্যায়াম আছে, কণ্ঠের ব্যায়াম, সেগুলো যদি আমরা রেগুলার করি। এখন যেটা হয়েছে সবকিছুই তো শর্টকাটে হয়, তো সেই শর্টকাটে শিল্পের চর্চা হয় না। তো কবিতাটাকে ধারণ করতে গেলে আমাদের সময় আমরা যেটা করতাম, সকালবেলা উঠে খালি গলায় গার্গিল করা, তারপর হচ্ছে 2 ঘন্টার মতো রেওয়াজ করা। হ্যাঁ, দেখা গেল তখন হলে ছিলাম, একদম ছাদে গিয়ে খুব ভোরবেলা, হ্যাঁ, গলা ছেড়ে উদারা মুদারা তারা এই 3 স্কেলে কবিতার লাইনগুলোকে বলা, যে মনে হয় যে দূর থেকে এমন ভাবে বলবো যেন দূর থেকে কেউ শুনতে পায় একদম। হ্যাঁ, আবার এমন ভাবে বলবো যেন কাছ থেকে, যখন যেটা প্রয়োজন হয়। তো গলাটা তৈরি না থাকলে না কবিতা পড়তে গেলে অনেক ধরনের বাধা আসে, বিভিন্ন ধরনের কবিতার লাইন পড়া যায় না। গলার যে কোনো কাজের ক্ষেত্রে আমার মনে হয় তাই যে ভয়েসটাকে আগে তৈরি করতে হবে, তারপরে সেটা সেইভাবে প্রয়োগে প্র্যাকটিস যেতে করে হবে। তারপর সেটার প্রয়োগ। জি। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, অনেক ভালো লাগলো আজকে আপনার কবিতা, আপনার সঙ্গে আজকে যে আমাদের গল্প, অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দিয়েছেন। জি, আপনাদেরকেও ধন্যবাদ, মাছরাঙা পরিবারকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে সুযোগ দেওয়ার জন্য।